আসসালামু আলাইকুম। টিভি ফিস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গতকালে আলোচিত যে বিষয়টা, যে সেনাকুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যাওয়া এবং এক যুগ পর তার সেনাকুঞ্জে পদচারণার বিষয় নিয়ে এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা উপস্থিত ছিলেন, নাহিদ, আসিফ কিংবা মাহফুজ এবং ডক্টর ইউনূসের সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ, সেই বিষয়টা নিয়ে একটা উষ্ম ভাব সৃষ্টি হয়েছে এবং সেখানে নানাজন নানাভাবে সেটিকে বিশ্লেষণ করছে এবং অনেকে এও মনে করছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে বা হয়েছে বা হবে আগামী কয়েকদিনের মধ্যে। তো সেই যে বিষয়টা, রাজনৈতিক মেরুকরণ যে বিষয়টা বলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। রাজনৈতিক মেরুকরণের যে সৃষ্টি হয়, সেই সৃষ্টির পেছনে শেখ হাসিনা মোটামুটি খুব ভালোভাবেই প্রভাবক হিসেবে কাজ করেছে এবং শেখ হাসিনা আজকে পলাতক, যেই শেখ হাসিনা পদ্মা নদীতে ডক্টর ইউনূসকে চুবিয়ে ওঠানোর কথা বলেছিলেন, আবার খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন। তো সেই শেখ হাসিনা আজকে বাংলাদেশে নাই। বাংলাদেশের ইতিহাসে কিভাবে থাকবে সেটি বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের যারা ইতিহাসের রচনা করবে তারাই জানে, বা তারা কিভাবে সেটিকে ব্যাখ্যা করবে আগামী দিনে, আগামী প্রজন্মের কাছে। কিন্তু এটা সত্য যে আমরা সেটির সাক্ষী হলাম এবং আমরা যারা সেই ইতিহাসের সাক্ষী হলাম, এটা কিন্তু বাংলাদেশের না, পুরো বাঙালি জাতির জন্য কিন্তু হাজার বছরের একটা অন্যতম ঘটনা, যে এই ঘটনাটির সাক্ষী আমরা হয়েছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কতটুকু সফল হলো, কতটুকু ব্যর্থ হলো, কিংবা আদৌ তার যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়িত হলো কিনা, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, হবে। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে বাংলাদেশের মানুষ আসলে আরও অনেক দিন, মানে আরও অনেক বেশি দিন ধরে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানে বাংলাদেশের রাজনীতি আরও দীর্ঘ সময় ধরেই কিন্তু সেটি পরাশক্তির হাতেই নিয়ন্ত্রিত হবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। আর ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেটি হয়েছে, কিংবা যে নেতৃবৃন্দ এখন বর্তমানে আমরা যাদেরকে দেখছি যে তারা একটা ইনক্লুসিভ পলিটিক্সের অবতারণা করতে চাচ্ছে বাংলাদেশের, সেই ইনক্লুসিভ পলিটিক্সের জন্য তো আসলে শেখ হাসিনা, শেখ মুজিবের যে পরিবারের অবশিষ্ট যে সদস্য যারা ছিলেন, তাদেরকে কিন্তু ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন সেই মেজর জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের জন্যই কাজ করেছিলেন এবং সেই পরবর্তী সময়টাতে আমরা জানি যে 81 সাল পরবর্তী যে সময়টা, স্বৈরাচার এরশাদ ক্ষমতায় আসলো, তার পরবর্তীতে এরশাদের স্বৈরাজ শাসনের অবসানের পর তারপরে আসলো খালেদা জিয়া নির্বাচিত হলো, প্রথম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া স্বাধীন বাংলাদেশের ইতিহাসে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে নিরঙ্কুশ ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার ব্যাপারটা যেমনভাবে আমরা শুনেছিলাম শেখ মুজিবুর রহমানের মুখে, যে 70-এর নির্বাচন নিয়ে যে কথা আমরা জানি, সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু তারা তারপরও ইয়েতে বসতে পারে না, ক্ষমতায় আসতে পারে না। কিন্তু সেই শেখ মুজিব বা সেই আওয়ামী লীগ যখন 71 পরবর্তী সময়ে একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চাইলো না, তখন আসলে, এবং পরবর্তীতে 75-এ এসে তারা যখন বাকশাল কায়েম করলো, তখন কিন্তু স্পষ্টতই বোঝা যায় যে মানুষ যখন ক্ষমতার স্বাদ পায়, তখন সেটি ছাড়বার জন্য কিন্তু কোনোরূপ চিন্তা করে না, বরং সেটিতে কিভাবে আজীবন কাটানো যায় সে নিয়ে নানা ধরনের পরিকল্পনা, নানা ধরনের বুদ্ধি পরামর্শ নিয়ে তারা ঘুরতে থাকে। বাংলাদেশে এটা হয়েছে, অনেকবারই হয়েছে। 90-এর নির্বাচনে কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসে, খালেদা জিয়া কিন্তু তার পরবর্তীতে 96 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে ব্যাপক কারচুপির একটা অভিযোগ তোলা হয় এবং তখনই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি দাওয়া নিয়ে জামায়াত এবং আওয়ামী লীগ একত্রেই কিন্তু বিরোধী দলের ভূমিকায় রাস্তায় নেমেছিল এবং সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি যে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং তারা 2001 সাল পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় ছিল। পরবর্তীতে আবার ক্ষমতার পালাবদল হয়, নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং বিশেষ করে 4 দলীয় ঐক্য জোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসে এবং জামাতেরও কিছু সংসদ থাকেন। এরপরে 2006 এসে আবার বিএনপির কাঁধে ভর করে যে তারা ক্ষমতায় থাকবে এবং তারা কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার দিতে চাচ্ছিল না, এবং সেটা কিন্তু আওয়ামী লীগ খুব জোরে সোরে রাজপথে নেমে হত্যাযজ্ঞ চালিয়ে, নৃশংস অমানবিক হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা আমরা 28 অক্টোবর 2006-এর ঘটনা হিসেবে ইতিহাসে একেবারে সাক্ষী হয়ে থাকবে। সেই ঘটনার কথা জানি এবং তারা সেটি কায়েম করেছিল। তারা 111-এর সরকার এনেছিল ভারতের মাধ্যমে, অর্থাৎ ভারতের সরকার এইখানে, অর্থাৎ বাংলাদেশের 111-এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে আমরা জানি 2008-এর নির্বাচনের আয়োজন করা হয় এবং সেই নির্বাচনে
আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009 থেকে 2024 সাল পর্যন্ত যেই ঘটনা আমরা দেখেছি 15 বছরের স্বৈর শাসন, সেটাও আমাদের কাছে কম বেশি স্পষ্ট রয়েছে। তো বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটে গেল, মাঝখানে আমি যেটি বলি নাই সেটা হচ্ছে জেনারেল এরশাদের পূর্বে জেনারেল জিয়াউর রহমান, তার পূর্বে খন্দকার মোশতাক, এবং খন্দকার মোশতাক পরবর্তী সময়ে একেবারে অল্প সময়ের জন্য কয়েকজন ক্ষমতায় এসেছিলেন, আবার চলে গিয়েছিলেন। এবং শেখ মুজিবের ঘটনা আমরা জানি 1972 থেকে 1975 সাল পর্যন্ত, তখন সেটা ছিল এক ধরনের স্বৈরশাসন। তো সেটা কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ের একটা প্রেক্ষাপট ছিল। আর বাংলাদেশে দ্বিতীয়বার, কেন এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, কারণ হচ্ছে দ্বিতীয়বার একেবারে 15 বছরের স্বৈরশাসন কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কখনোই ছিল না। তো 15 বছরের স্বৈরশাসন ছিল না, কিন্তু এই বাংলায় খণ্ড বিখণ্ড করে মোগল থেকে শুরু করে বা মোগল পরবর্তী সময়টাতে, কিংবা সেনদের সময়ে, কিংবা পালদের সময়ে, অন্যান্য সময়, মানে আমি একেবারে 1000 থেকে 1800-1700 সনের কথা বলতেছি, 1000 শতাব্দী থেকে। তো সেই সময়টাতে কিন্তু দীর্ঘ সময়, কখনো 10 বছর, কখনো 20 বছর, কখনো 50 বছর, কখনো 35 বছর, কিন্তু বিভিন্ন রাজা বাদশা এই বাংলাকে নানাভাবে শাসন করেছে। তখনই স্বৈরশাসন ছিল, সেটাও একটা স্বৈরশাসন বা রাজতান্ত্রিক শাসন। তো সেই ইতিহাসগুলো আমাদের সামনে আছে, কম বেশি সত্য মিথ্যায় আশ্রিত হয়ে আছে। কিন্তু আমি যেটি বলতে চাই যে বাংলাদেশের মানুষ কেন এখনো পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা আসে তাদের ব্যাপারটা নিয়ে কেমন জানি একটা খাপছাড়া চিন্তা ভাবনা সবসময় করে। যে রাজনৈতিক মেরুকরণ এখন হচ্ছে, জামাতকে নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, বিএনপিকে নিয়ে অনেকগুলো কথা হচ্ছে, এবং ইসলামী ঐক্যজোট তৈরি হবে এ নিয়ে অনেক সম্ভাবনার কথাও আলোচনা হচ্ছে। সেই সকল আলোচনাকে ছাপিয়ে যেটি যেতে পারে সেটি আমরা হয়তো বা কেউ জানি না, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কী হবে আগামী দিনে। তবে বাংলাদেশে এখনও কোনো মূলধারা সৃষ্টি হয়নি, এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোসের বিষয়। আমরা যেটি বলেছিলাম আমাদের বিগত সময়ের আলোচনায়, যে বাংলাদেশে আসলে মানুষের যে মনের বিশ্বাস, হ্যাঁ, আর একটা হচ্ছে তাদের কাজের বাস্তবতা, সে দুটোর মধ্যে ব্যাপক ফারাক রয়েছে। এবং এর ফলে আমাদের এখানে কখনোই স্বকীয়তা, স্বদেশী সংস্কৃতি কিংবা স্বদেশী রাজনীতির খুব একটা প্রভাব প্রতিপত্তি আমরা দেখতে পাইনি, বরং পরদেশী, ভিনদেশী, তাবেদারি, এই ধরনের পলিটিক্সগুলো আমাদের এখানে বেশি হয়েছে এবং হচ্ছে। এবং এই কারণে আমাদের গভর্নমেন্টে এবং অথবা আমাদের পলিটিক্সে কোনো ধরনের একটা কমপ্লেক্স অর্গানোগ্রাম সৃষ্টি হচ্ছে না, এবং আগামী দিনে হওয়ার সম্ভাবনা খুব কম। যেটা আমরা ডক্টর ইউনূসের কতগুলো বক্তব্যে ইতিমধ্যে বুঝতে পেরেছি, যে তারা যদি বেশি চাপ পায়, কিংবা তাদেরকে যদি রাজনৈতিক দলগুলো বেশি চাপ দেয় যে অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে, কোনো ধরনের পূর্ণ সংস্কারের প্রয়োজন নেই। তারা মোটা দাগে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলোতে কিছু সংস্কার করে নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় আসুক, তারা একেবারে পাল্টে ফেলবে, এমনটা বলা হচ্ছে। কিন্তু পাল্টে ফেলার মতো সেই অর্গানোগ্রাম, সেই অর্গানাইজেশন, সে পলিটিক্যাল অর্গানাইজেশন বাংলাদেশে আসলেই আদৌ আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর থাকার জন্য তো আসলে চর্চা করতে হয়, থাকার জন্য চর্চার হওয়া প্রয়োজন। একটা স্মার্ট, একটা ওয়েল অর্গানাইজড, একটা পলিটিক্যাল প্র্যাকটিস যদি এখানে থাকে, তাহলেই তো সেটা দেখতে পাবেন। আমি আপনাদেরকে ছোট করে উদাহরণ দিই। কেন বলছি যে যখন বাস্তবতার সাথে, কাজের সাথে আপনার মনের বিশ্বাসের মিল না থাকে, তখন আসলে অনেক কিছুই সত্য হয় না, সুন্দর হয় না, শৃঙ্খল হয় না। আমেরিকানরা কিংবা জাতিসংঘের সাথে বা জাতিসংঘের আদর্শের সাথে যারা ঐকমত্য পোষণ করেন, তারা অনেকেই এই বিষয়টা জানেন যে সবখানেই তারা কিন্তু মূলত ডেমোক্রেটিক একটা ওয়েতে সব কিছু করার, চিন্তা করার, কাজ করার, জেনারেলি তারা কোনো একটা ইভেন্ট অর্গানাইজ করলেও সেটাকে অনেক ডেমোক্রেটাইজড করার চেষ্টা করা হয়। এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে নেই। আমাদের দেশে যারা ধরেন, যে আমি ছাত্রদের কথা বলি, পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, যেমন নাকি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মডেল ইউনাইটেড নেশনসের আয়োজন করা হয়। এবং সেটা আয়োজন কেন করা হয়? কারণ ছাত্রদেরকে যাতে করে ডিপ্লোম্যাটিক বিষয়গুলোতে অভ্যস্ত করানো যায়, এই ডিসিপ্লিনটা যাতে শেখানো যায়, প্র্যাকটিস করানো যায়। কিন্তু সেই ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসটা অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো কি সেভাবে কাজ করে? সেই স্মার্টনেস ধারণ করে? তারা যদি সেই বিশ্বাস লালন করে যে তারা গণতন্ত্র প্র্যাকটিস করবে, কিংবা পশ্চিমা আদর্শ অনুসরণ করবে, কিংবা জাতিসংঘকে তারা যদি তাদের ইয়েতে রাখতে চায়, তাদের পরিকল্পনা রাখতে চায় যে এই মডেল বা এই অর্গানোগ্রাম আমরা ব্যবহার করব এবং এই বিলিভটা আমরা ধারণ করে আমরা আমাদের বাংলাদেশকে গড়ে তুলব, তাহলে তো তারা তাদের নিজস্ব অর্গানাইজেশনে সেই প্র্যাকটিসটা করতে পারে, করে একটা পরিবর্তন দেখাতে পারে। কিন্তু সেই ধরনের নিয়মতান্ত্রিক কিংবা স্মার্টনেস আমাদের এখানে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোতে প্র্যাকটিস এখনো পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ, ইসলামী আন্দোলন যারা করছেন, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের একটি রাজনৈতিক দল, তো তাদের এখানে কিছুটা আছে, কিন্তু সেই থাকাটাও কিন্তু পরিপূর্ণ অর্থপূর্ণ হয়নি। হওয়ার জন্য অনেকে আশাবাদী, অনেকে পরামর্শ দিচ্ছেন, হতেও পারে।
কিন্তু হওয়ার জন্য তো বাংলাদেশের 18 কোটি মানুষের সেন্টিমেন্ট ধরতে হবে। এখানে ইসলামিক যে বিলিফ রয়েছে সেটাকে ধারণ করতে হবে, এবং সেটার মধ্যে কী ধরনের গ্যাঞ্জাম গ্যাদারিং ঢুকে গেছে সেটাও আপনাকে ফাইন্ড আউট করে সেভাবে পুনরায় তৈরি করতে হবে, বা যেখানে পরিবর্তন করা প্রয়োজন সেখানে পরিবর্তন করতে হবে। কিন্তু সেই পরিবর্ধন সংশোধনের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীরও এখন পর্যন্ত পরিকল্পনা অগ্রগতি নেই। তো আর থাকলো কি? বাংলাদেশে যদি আমরা এই বৃহত্তর দুটো দলকে চিন্তা করি, তারা ঘুরে ফিরে দেখা যাবে যে বিএনপি ঘুরে ফিরে ভারত আমেরিকার আশপাশে ঘুরে, আর তার সাথে যে ছোট দলগুলো রয়েছে বা মাঝারি দলগুলো রয়েছে তারাও কিন্তু ওই বিএনপির আশপাশে ঘুরে। বাংলাদেশে বাংলাদেশ শেখ হাসিনা পরিত্যাজ্য হয়েছে, কিন্তু আওয়ামী লীগ অতি সহজে পরিত্যাজ্য হবে ব্যাপারটা এমন না। হয়তো বা থাকতে পারে, একেবারে শেষ হয়েও না শেষ হয়ে থাকার মতো একটা অবস্থায় থেকে যেতে পারে, দীর্ঘ সময় হয়তো বা থাকতে পারে। কিন্তু সেই চর্চা, সেটা নিয়ে আলোচনা আসলে বিষয়ও না। বাংলাদেশের আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া হবে, কিংবা আওয়ামী লীগের ইতিহাসে তারা কিভাবে থাকবে, বললাম তো সেটি হচ্ছে সময়ের সাথে একটা বিবর্তন হবে, সেই বিবর্তনের সাথে যেভাবে যাওয়ার সেভাবেই যাবে, এবং সেটা নিয়ে আলোচনা করে বেহুদা সময় নষ্ট করারও প্রয়োজন নেই। কারণ তারা আসলে পরিত্যাজ্য হয়েছে। তাদেরকে নিয়ে আশা জাগা নিয়ে বক্তব্য দেয় যারা, তারা তাদের জ্ঞানের মধ্যে তারা বাস করছে, তাদের নিয়ে কিছু বলার নেই। কিন্তু যারা বাংলাদেশে একটু আউট অফ নলেজ, কিংবা যারা বক্সের বাইরে গিয়ে চিন্তা করে, এই বক্সের বাইরে গিয়ে চিন্তা করার মানুষগুলোর চিন্তার ব্যাপারে যথেষ্ট চিন্তা করতে হয়। কারণ আমরা সেনাকুঞ্জ সহ এই ধরনের প্রোগ্রামগুলোতে যেভাবে দেখি এখনও মানে তেলবাজি, কালকে আমরা দেখেছি অনেকে লাইভ অনুষ্ঠান, সে কারণেই বলছি যে কিছু জিনিস বাড়াবাড়ি, কিছু জিনিস ছাড়াছাড়ি, কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশের মানে 21শ শতাব্দীতে এসে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের যে প্রোগ্রামগুলো কিংবা যে ইভেন্টগুলো, যে উদ্যোগগুলো, সেগুলোর জন্য আসলে খাপ খায় না, মানানসই না। কিন্তু সেরকমই অনেক কিছু হচ্ছে, এবং এগুলো আগামী দিনে হয়তো বা হতে থাকবে। তো দেখা যাক আমরা জনগণ সেখান থেকে বেরিয়ে আসতে পারি কিনা, কিংবা কীভাবে সেটাকে মূল্যায়ন করতে পারছি, সেটা আমাদের দেখবার বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।